গল্পের সবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস কোথাও কেউ নেই। আজ থাকছে এর ১১তম পর্ব। মিনিস্টার সাহেব চলে এসেছেন। অনেক মাইক ট্যাগ লাগানো হয়েছে, এখান থেকেও পরিষ্কার শোনা যাচ্ছে। সব মিনিস্টাররা এক ধরনের ভাষায় বক্তৃতা দেন, গলা উঠানামা করে, এক ভঙ্গিতে। এক এক সরকারি মন্ত্রীদের এক এক ধরনের বক্তৃতা। শেখ মুজিবের মন্ত্রীরা আঙ্গুল দেখিয়ে বক্তৃতা করতেন, রেসকোর্স ময়দানে মুজিবের ভাষণের নকল করতেন। এরশাদ সাহেবের মন্ত্রীরা সবাই খুব আল্লাহ ভক্ত, সবাই কোরআন শরীফ থেকে উদ্ধৃতি দেন। তাদের বক্তৃতায় ইহকালের চেয়ে পরকালের কথা বেশি থাকে। বক্তৃতা শুনলে মনে হয় ওয়াজ করছেন। বাকি শুনলেও মিনিস্টার সাহেব বলছেন, যুবকদের সমাজের প্রতি দায়িত্ব আছে। যুবকদের অনুসরণ করতে হবে রাসূল সাল্লাল্লাহুর নির্দেশ মতো পথে, কারণ সেই পথেই ইহকাল ও পরকালের জন্য মঙ্গল নিহিত। মুনা চা এনে সামনে রেখে ক্লান্ত গলায় বলল, বাকের ভাই, আমার শরীরটা ভালো না, চা খেয়ে আপনি চলে যান। হয়েছে কি? কি জানি কি, বমি বমি লাগছে। নো প্রবলেম, দুটি অ্যাভোমিন ট্যাবলেট নিয়ে এসেছি। আপনাকে কিছু আনতে হবে না, প্লিজ। বাকের চায় চুমুক দিল। মুনা তার সামনেই বসে আছে, চোখ ঈষৎ রক্তাভ। সন্ধ্যাবেলাতেই ঘন ঘন হাই তুলছে, কেমন কঠিন একটা ভঙ্গি তার চারদিকে। মেয়েরা এমন কঠিন হলে ভালো লাগে না। রাত 11:30টার দিকে শেষবারের মতো চা খাবার জন্য বাকের বের হলো। ভাইয়ের বাসায় থাকার সময় তাকে এই কষ্টটা করতে হতো না। শোবার আগে 1 কাপ চা পাওয়া যেত, এখন বাইরে থেকে খেয়ে আসতে হয়। অস্বস্তিকর ব্যাপার। বিছানায় বসে চা খাওয়া আর দোকানের চেয়ারে বসে চা খাওয়ায় একটা বড় রকমের পার্থক্য আছে। জলিল মিয়া তার স্টল বন্ধ করে দিয়েছে। সাধারণত 12টার দিকে বন্ধ হয়, আজ সকাল সকাল বন্ধ হলো। বাকির এগিয়ে গেল মেইন রোডের দিকে। সেখানে হোটেল আকবরিয়ার সারা রাত খোলা থাকে। বাকের ভাই, বাকের ভাই। বাকের থমকে দাঁড়ালো। জসিম লম্বা পা ফেলে এগিয়ে আসছে, তার মধ্যে ব্যস্ত একটা ভঙ্গি। মনে হচ্ছে বেশ ফুর্তিতে আছে। কি খবর জসিম? জি, খবর ভালো। তোমাদের নাটক হলো কেমন? জসিম খানিকটা চুপসে গেল, নিচু গলায় বলল, ভালো হয়েছে। ভালো হলেই ভালো। মিনিস্টার এসেছিল নাকি? হুম, গুড, ভেরি গুড। আমি আপনাকে খুঁজছিলাম বাকের ভাই, দুবার আপনার ঘরে গিয়ে খুঁজে এসেছি। কি জন্যে? জসিম ইতস্তত করতে লাগলো, যেন কোনো একটি অপ্রিয় প্রসঙ্গ তুলতে চায়, কিন্তু সাহসে কুলোচ্ছে না। সে কারণেই কাশতে লাগলো। বলে ফেলো, কি ব্যাপার? আপনি জবেদ আলীকে কি বলেছেন? বাকিরের দৃষ্টি তীক্ষ্ণ হলো। সে দাঁড়িয়ে পড়ল। আজ সন্ধ্যার কথা বলছো? হুম। তা দিয়ে তোমার কি? জবেদ আলীর সঙ্গে তোমার কি? জবেদ আলীর বেশ্যার দালাল? তুমি করো দোকানদারি। তাকে কি বললাম না কি বললাম না, তোমার গায়ে লাগছে কেন বুঝলাম না। না, আমার কিছু না। সিদ্দিক সাহেবের কাছে ওরা গিয়েছিল। সিদ্দিক সাহেব আমাকে খবর দিয়ে আনলেন, আমাকে আর মাখনা ভাইকে। বললেন। জসিম থেমে গেল। বাকির গম্ভীর স্বরে বলল, কি বললেন? বললেন আপনাকে সাবধান করে দিতে, ঝামেলা করলে অসুবিধা হবে। কি অসুবিধা হবে? জসিম চুপ করে রইল। বাকের কড়া গলায় বলল, তোমরা সিদ্দিকের সঙ্গে গিয়ে জুটেছ? তা না, উনি পাড়ার একটা মাথা। কবে থেকে পাড়ার মাথা হলো? কি কথা বলছো না যে? গিয়ে বলবে তোমার পাড়ার মাথাকে, আমি তার মুখে পেচ্ছাপ করে দেব। জসিম রুমাল দিয়ে তার ঘাড় মুছতে লাগলো। বাকের বলল, কি বলতে পারবে না? এটা কেমন করে বলি বাকের ভাই? অসুবিধা কি? আমি যেমন বললাম সেরকম বলবে। তোমাদের কাজই তো হচ্ছে একজনের কথা অন্যজনকে বলা। আপনি যাচ্ছেন কোথায়? চা খেতে যাই, হোটেল আকবরিয়ায়। খাবে নাকি? জি না। না খেলে চলে যাও। সিদ্দিক সাহেবকে খবরটা দাও, মুখে পেশাবের কথাটা গুছিয়ে বলবে। ওটা বাদ দিও না।
জসিম শুকনো মুখে চলে গেল। হোটেল আকবরিয়া মালিক দিলদার মিয়া খুবই যত্ন করল, নিজে উঠে গিয়ে চা নিয়ে এলো, বসলো মুখোমুখি। দিলদার মিয়ার মুখের বসন্তের দাগ, চিবুকের কাছে এক গোছা কুৎসিত দাড়ি, তবু বাকিরে দিলদার মিয়ার সঙ্গে গল্প করতে বেশ লাগলো। সে ঘরে ফিরল রাত 1টায়। রাত 2টায় পুলিশ তাকে ধরে নিয়ে গেল। অভিযোগ গুরুতর, বেআইনি অস্ত্র রাখা, জনগণের উপর জোর জবরদস্তি। সে ধরা পড়ল গুন্ডা আইনে। তার কাছে অস্ত্র শস্ত্র কিছুই ছিল না, কিন্তু পরদিনে পত্রিকায় তার ছবি ছাপা হলো। তার সঙ্গে যেসব অস্ত্রশস্ত্র পাওয়া গেছে তার ছবিও উঠল। একটি পিস্তল, 2টি 9 ইঞ্চি ড্যাগার এবং 3টি তাজা হাত বোমা। বকুলের বিয়ে হয়েছে 1 সপ্তাহ হয়ে গেল। 1 সপ্তাহ অনেক লম্বা সময় নয়, কিন্তু তার কাছে মনে হচ্ছে অনন্তকাল ধরে সে বউ সেজে ঘুরে বেড়াচ্ছে। রাতে ঘুমোতে যাচ্ছে একজন পুরুষ মানুষের সঙ্গে, মানুষটিও যেন তার সঙ্গে অনন্তকাল ধরেই ঘুমোচ্ছে। গায়ে ঘামের গন্ধ। সে কণা বলে উঁচু গলায়, রেগে উঠছে অল্পতে। বিয়ের 2য় দিনেই সে বলল, পিঠটা একটু চুলকে দাও তো বকুল। কি অদ্ভুত কথা! ঘর ভর্তি মানুষজন, সে বসে আছে টানা বারান্দায়, লোকজন আসা যাওয়া করছে, এর মধ্যে পিঠ চুলকে দেবে কি? কিন্তু জহির শার্ট তুলে খালি গায়ে বসে আছে। অসহিষ্ণু গলায় বলল, আহ, দেরি করছো কেন? নতুন বউকে কেউ এমন কড়া গলায় কিছু বলে? বকুলের চোখে পানি এসে যাচ্ছিল। সে বহু কষ্টে পানি সামলালো এবং হাত রাখল জহিরের পিঠে। জহির বিরক্ত মুখে বলল, এরকম শান্তিনিকেতনী কায়দায় শ্বশুরি দিচ্ছ কেন? ভালো মতো চুলকাও। কি বিশ্রী কথা বলার ভঙ্গি! বিয়ের পর মানুষটিকে বকুলের মোটেও ভালো লাগছে না। দুপুরের পর থেকেই তার শুধু মনে হতে থাকে সন্ধ্যা এসে পড়ছে। একসময় সন্ধ্যা মিলাবে এবং জহির সবার সামনেই দরজা বন্ধ করে ঝাপটাঝাপটি করতে করতে বলবে, তুমি এমন মাছের মতো পড়ে থাকো কেন? তোমার অসুবিধাটা কি? বকুল শুধু মনে মনে বলবে, আহ, আজকের রাতটা পার হোক। একসময় সেই রাত পার হয়, কিন্তু আবার নতুন একটি রাত আসতে শুরু করে। একটি বিবাহিত মেয়ের জীবন মানে কি একের পর এক গ্লানিময় ক্লান্তি দীর্ঘ রজনী? কাউকে জিজ্ঞেস করতে ইচ্ছা করে, কিন্তু কাকে কি করবে? টিনা ভাবি নেই, তাকে চিঠি লেখা যায়, কিন্তু চিঠি লিখতে ইচ্ছে করছে না। ইদানিং তার বারবার মনে হয় সবাই ইচ্ছা করে তাকে জলে ফেলে দিয়েছে। সবাই জানতো তার এই অবস্থা হবে, কিন্তু তাকে বলেনি। বিশাল এই বাড়িতে তার শুধু হাফ ধরে, প্রায় মনে হয় নিঃশ্বাস নেবার মতো বাতাস নেই কোথাও। অথচ কি খোলামেলা বাড়ি! তাদের শোবার ঘরে দক্ষিণ দিকে জানালা খুলে দিলে বাতাসে বিছানার চাদর সব উড়িয়ে নিয়ে যায়। টানা বারান্দা এত প্রশস্ত যে নেট টানিয়ে ব্যাডমিন্টন খেলা যায়। একতলার বেশিরভাগ ঘরই তালাবদ্ধ, থাকার লোক নেই, ব্যবহার করা হয় না। তার শাশুড়ি প্রথম দিনেই সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন, সারাক্ষণই কথা বললেন। এই যে দেখো মা, পাশাপাশি 2 ঘর। তোমার শ্বশুর বলতেন অতিথি ঘর, অতিথি এলে থাকবে। কত বড় ঘর দেখলে? ইচ্ছা করলে বাইজি নাচানো যায়। তোমার শ্বশুর সাহেবের মাথাটা ছিল খারাপ, টাকা পয়সা যা ছিল সব ঢেলেছে এই বাড়িতে। তা না করে যদি জমি জমা করতো, তাহলে আজ তোমরা পায়ের ওপর পা তুলে থাকতে পারতে। বুঝলে মা, এই বংশই হচ্ছে পাগলের। আমার ছেলেও পাগল। এখন বুঝতে পারছো না, কয়েকদিন যাক বুঝবে। এই যে দেখো, এটা দেখো, লাইব্রেরি ঘর। রাজ্যের বই আছে এখানে, পোকায় কেটে সব শেষ করেছে। একটা বই আস্ত নেই। বই পড়ার অভ্যাস আছে? থাকলে আমার কাছে চাবি নিয়ে যেও। তবে মা, রাতের বেলা একা একা এই ঘরে আসবে না। সবাই বলে কী সব নাকি দেখে, আমি নিজে কোনোদিন দেখি নাই। তোমার শ্বশুর সাহেবকে নাকি দেখে ইজি চেয়ারে শুয়ে বই পড়ছে। যত বানানো কথা, শুনলে রাগে গা জ্বলে যায়। জহির নিজেও বাড়ি প্রসঙ্গে অনেক কথা টথা বলল। বকুলকে খানিক ঘুরিয়ে দেখালো, ছাদে নিয়ে গেল। হৃষ্টচিত্তে বলল, বাড়ি কেমন দেখলে? ভালো। 21টা ঘর আছে, অথচ 2টা মাত্র বাথরুম, তাও একতলায়। বাবার একটা নেশাই ছিল ঘর বানানো।
কি করে রুমের সংখ্যা বাড়ানো যায়, অথচ মানুষ মাত্র 3 জন। এরকম অদ্ভুত শখ হলো কেন? কে জানে কেন। গৌরীপুরে মহারাজার বাড়ি দেখে বোধহয় এই নেশা চেপেছিল। লোকজনের বাড়ির সামনে পেছনে খোলা জায়গা টাগা থাকে, বাগান টাগান করে। এসব কিচ্ছু নেই, সব জায়গা জুড়েই বাড়ি। কিছুদিন পর এটা হবে ভূতের বাড়ি, কেউ থাকবে না। বকুল ক্ষীণ স্বরে বলল, মা আমাকে লাইব্রেরি ঘরে একা একা যেতে নিষেধ করেছেন। জহির বিরক্ত মুখে বলল, যত ফালতু ব্যাপার, যেখানে যেতে ইচ্ছা হয় যাবে। ভূত প্রেত গল্পের বই ছাড়া অন্য কোথাও নেই। তুমি আবার ভূত বিশ্বাস করো না তো? অল্প অল্প করি, এখন থেকে আর করবে না। তবে শোনো, রাতের বেলা বাথরুমে যেতে হলে আমাকে ডেকে তুলবে। একা একা যাবার দরকার নেই। আমি দোতলায় বাথরুমের ব্যবস্থা করছি, কালই রাজমিস্ত্রি লাগাবো। সত্যি সত্যি ভোর হতেই রাজমিস্ত্রি চলে এলো। বকুলের শাশুড়ি মুখ কালো করে ফেললেন। এত টাকা খরচ করে বাথরুম বানানোর তার কোনো ইচ্ছা নেই। দিন তো চলে যাচ্ছে, ওদের দোতলায় অসুবিধা হলে একতলায় চলে এলেই পারে। ঘর তো সব খালিই পড়ে থাকে। মা এবং পুত্রের মধ্যে একটা ঠান্ডা লড়াই হয়ে গেল। এ জাতীয় লড়াই বকুল আগে দেখেনি। সে কি করবে বুঝতে পারল না। শাশুড়ি তার ঘরে শুয়ে কাঁদছেন। জহির চায়ের কাপ হাতে রাজমিস্ত্রিদের কাজে তদারক করছে হাসি মুখে। বকুল শুকনো মুখে একবার যাচ্ছে শাশুড়ির কাছে, একবার আসছে জহিরের কাছে। বাড়িতে আর লোকজন বলতে 2টি কাজের মেয়ে এবং শমসের নামের একজন গোমস্তা ধরনের মানুষ, যার একমাত্র কাজ হচ্ছে বাজার করে এনে রোদে পিঠ মেলে বসে থাকা। বিয়ে উপলক্ষে আত্মীয় স্বজন যা এসেছিল তারা একদিন পরেই বিদেয় হয়েছে। বকুলের শাশুড়ি তাদের প্রত্যেকের সঙ্গে ঝগড়া হয়েছে। ঝগড়ার কারণ হচ্ছে বিয়েতে দেয়া উপহার। তিনি বকুলের চাচি শাশুড়িকে সবার সামনেই বললেন, 10টা না 5টা না, একটা মাত্র ছেলে আমার, তার বউয়ের জন্য যে শাড়ি আনলেন সেই শাড়ি তো আমার কাজের মেয়েও পরে না। আমার একটা ইজ্জত নেই? ছেলের বউয়ের কাছে আমার মুখ ছোট হলো না? আপনি 2 মেয়ে বিয়ে দিয়েছেন, এদের প্রত্যেকের বিয়েতে আমি সোনা দিয়েছি, দেইনি? আমার ছেলে কি নদীর পানিতে ভেসে এসেছে? কঠিন কঠিন কথা খুব সহজ মুখে বলে যাচ্ছেন। রোগা ফর্সা ও সুন্দর মহিলাটি কাঁদতে লাগলেন। কি অস্বস্তিকর অবস্থা। 5 দিনের মাথায় বাবু এসে উপস্থিত। একা একা চলে এসেছে, হাতে নতুন কেনা সুটকেস। বকুলের বিস্ময়ের সীমা রইল না। বিস্ময় এবং আনন্দ। তার ইচ্ছা করছিল ছুটে গিয়ে বাবুকে জড়িয়ে ধরে খানিকক্ষণ খুব কাঁদে, কিন্তু তা সম্ভব নয়। শাশুড়ি বাবুর সঙ্গে কথা বলছেন। জহির দোতলা থেকে নেমে এসেছে। বাবুর শোবার জায়গা হলো একতলায়। বকুল অবাক হয়ে লক্ষ্য করল বাবুর ঘর গোছগাছ করে দেবার জন্য জহির নিজেই উদ্যোগী হয়েছে। বকুল এটা ঠিক আশা করেনি। তার কেন জানি মনে হচ্ছিল জহিরের এখন আর তার বা তার পরিবারের কারোর প্রতি কোনো আগ্রহ নেই। রাতের বেলা বকুলকে খানিকক্ষণ কাছে পেলেই তার হবে। সমস্ত ভালোবাসাবাসি রাতের খানিকক্ষণ সময়ের জন্য। সে ভেবে পাচ্ছে না এই ব্যাপারটি শুধু কি তার ক্ষেত্রেই সত্যি, না পৃথিবীর সব মেয়েদের বেলাতেও সত্যি। বকুলের আনন্দের সীমা রইল না যখন জহির বলল, তুমি বরং আজ তোমার ভাইয়ের সঙ্গে ঘুমাও। বকুল তাকিয়ে রইল। জহির বলল, বেচারা একা একা ভয়টয় পেতে পারে। তাছাড়া তোমার নিজেরও ভাইয়ের সঙ্গে গল্প করতে ইচ্ছে করছে নিশ্চয়ই। রাত জেগে গল্প করো। আনন্দে বকুলের চোখে পানি এসে গেল। সে কি বলবে বুঝতে পারছে না। তার ইচ্ছা করছে এমন কিছু বলতে যাতে জহির খুব খুশি হয়, কিন্তু তেমন কোনো কথা তার মনে আসছে না। সে শুধু বলল, তোমার অসুবিধা হবে না তো? অসুবিধা? অসুবিধা হবে কেন? ঠিকই তো, তার অসুবিধা হবে কেন? বকুল কথাটা বলেছে খুব বোকার মতো। জহির বলল, এক কাজ করলে কেমন হয়? বাবুকে এখানে রেখে দেওয়া যায় না? এখানে রেখে দেব? হ্যাঁ, তোমার সঙ্গে থাকবে, পড়াশোনা করবে। বিরাট বাড়ি, খালি পড়ে আছে। তাছাড়া ও থাকলে তোমার একজন সঙ্গী হবে। সত্যি বলছো? সত্যি বলছি মানে? না মানে, তুমি চাও ও এখানে থাকুক? না চাইলে শুধু শুধু বলবো কেন? চাই বলেই তো বলছি। তাছাড়া আমি যখন এখানে থাকবো না, তুমি তখন খুবই লনলি হয়ে পড়বে। বকুল অবাক হয়ে বলল,
তুমি এখানে থাকবে না মানে? মাঝে বলল তুমি এখানেই থাকবে। আমি কি এই মফস্বলে পড়ে থাকবো নাকি? খিচে তুমি বলো। ঢাকা ছাড়া আমি থাকতে পারি না। তুমি ঢাকা থাকলে আমিও ঢাকা থাকব। জহির নিস্পৃহ ভঙ্গিতে বলল, পাগল হয়েছ? মা যতদিন বেঁচে আছেন ততদিন তোমার এখানেই থাকতে হবে। কেন? এই শর্তে মা তোমাকে বিয়ে করার ব্যাপারে মত দিয়েছেন। বকুল অবাক হয়ে তাকিয়ে রইল। জহির হাসতে হাসতে বলল, মা বড় কঠিন জিনিস, যতদিন যাবে ততই বুঝবে। তুমি শোবার আগে এক জগ পানি এবং একটা গ্লাস দিয়ে যাবে। জহির ঘুমোবার আয়োজন করল। রাতে বাবুর সঙ্গে তেমন কোনো কথাবার্তা হলো না। ঘুমে তার চোখ জড়িয়ে আসছে। তাছাড়া এমনিতেও তার বোধহয় কথা বলতে ইচ্ছে করছে না। সে ঘাড় বাঁকিয়ে বলল, এ ঘরে ঘুমাতে হবে না। বকুল বলল, ঘুমালে কি অসুবিধা? বাবু তার জবাবে মুখ অন্ধকার করে বসে রইল। বাসার খবর কি? একবার তো বললাম বাসার খবর। মুনা আপা কোনো চিঠি দেয়নি? না, দেয়নি। দিলে তো তোমার কাছেই দিতাম, লুকিয়ে রাখতাম নাকি? চিঠি দিল না কেন? আমি কি জানি কেন দেয়নি। বকুল ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, আমার কথা বোধহয় সবাই ভুলে টুলে গেছে। বাবু চুপ করে রইল। তার মুখ দেখে মনে হচ্ছে সে বকুলের একটি কথা সমর্থন করছে। বকুল বলল, তোর মাথা ব্যথা এখনও হয়? হয়। এখন হচ্ছে? না। হলে বলিস, তোর দুলাভাইয়ের কাছ থেকে ওষুধ এনে দিব। আমার কোনো ওষুধ টষুধ লাগবে না। বাবু চাদর দিয়ে মাথা ঢেকে ফেলল। বকুল নরম গলায় বলল, তুই আমার সঙ্গে কথা বল বাবু। এরকম করছিস কেন? তুই এসেছিস আমার মতো ভালো লাগছে? বাবু মুখের ওপর থেকে চাদর সরিয়ে ফেলল। বকুল হঠাৎ বলে ফেলল, আমি এখানে খুব কষ্টে আছি রে বাবু। আমার কিচ্ছু ভালো লাগে না। মরে যেতে ইচ্ছে করে। কেন? তাও জানি না। বিয়ে করার জন্য তুমিই তো পাগল হয়েছিলে। বকুল চুপ করে রইল। অনেক রাত পর্যন্ত তার ঘুম এলো না। একবার ইচ্ছে করল জহিরের কাছে ফিরে যেতে। এই ইচ্ছেটা কেন হলো তাও সে ঠিক ধরতে পারল না। সব কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। অর্থহীন সব চিন্তা ভাবনা আসছে মাথায়। বাইরে কাক ডাকছে। কাকের ডাকের সঙ্গে নানান রকম পাখপাখালির ডাকও কানে আসছে। ভোর হয়ে যাচ্ছে বোধহয়। ঘুমহীন রাত একটি কেটে গেল। তার কেন যেন মনে হলো এই রকম নিদ্রাহীন রজনী আরও অনেক আসবে তার জীবনে। সে খানিকক্ষণ কাঁদল। এই কান্নাও কেমন অন্যরকম। আগে কাঁদলে মন হালকা হয়ে যেত, ভালো লাগতো। এখন লাগছে না, মন ভারী হয়ে যাচ্ছে। বিয়ে কি মানুষকে এমনভাবে বদলে দেয়? টিনা ভাবে বিয়ে নিয়ে কত গল্প করেছে, এরকমও যে হয় তা তো কখনো বলেনি। এটি সে লুকিয়ে রাখলো কেন? নাকি সবার জীবনে এরকম হয় না? বেছে বেছে বকুলদের মতো মেয়েদের বেলাতে এরকম হয়। বকুলের ধারণা হলো সে নিশ্চয়ই খুব খারাপ মেয়ে। খারাপ মেয়েদের এরকম শাস্তি হয়, হওয়াই উচিত। ভোরবেলা এক কাণ্ড হলো। জহির এসে বলল, এই বাবু ঘোড়ায় চড়বে? বাবু অবাক হয়ে বলল, ঘোড়া পাবেন কোথায়? কোথায় পাবো সেটা আমি দেখব। তুমি চড়বে কিনা বলো। না, চড়ব না। দারুণ ইন্টারেস্টিং ব্যাপার। আমরা ছোটবেলায় চড়তাম। একটা বেতো ঘোড়া আছে, নড়ে চড়ে না। বাবু হাসি মুখে বলল, আপনার ছোটবেলা ঘোড়া সেটা কি আর এখনো আছে? মরে ভূত হয়ে গেছে। তাও তো কথা। দাঁড়াও, খোঁজ নিয়ে দেখি। এসব জায়গায় ঘোড়া পাওয়া যায়। শীতের সময় ঘোড়ার পিঠে করে ভাটিয়া অঞ্চলে মাল যায়। আধমোড়া ঘোড়া, চড়তে খুব আরাম, লাফছাপ নেই। বকুল অবাক হয়ে দেখল সত্যি সত্যি দুপুর নাগাদ এক ঘোড়া উপস্থিত। দাড়িওয়ালা এক বুড়ো ঘোড়ার দড়ি ধরে দাঁড়িয়ে আছে। বাবু ঘোড়ার পিঠে বসে আছে, মুখ ভর্তি হাসি। বাবুর মুখে এমন হাসি বকুল আগে দেখেনি। বকুলের মনে হলো জহির বাবুকে মুগ্ধ করতে চেষ্টা করছে। মাকড়সার সূক্ষ্ম জালের মতো জাল, চোখে দেখা যায় না, কিন্তু আটকা পড়ে যেতে হয়। একবার আটকা পড়ে গেলে বেরোবার পথ থাকে না। পুলিশের হাঙ্গামায় বাকের এর আগেও দুবার পড়েছে।
প্রথমবার ভয় ভয় করছিল। জিপে করে থানায় যাবার সময় তার বুক কাঁপছিল এবং প্রচণ্ড রকমের পিপাসা বোধ হচ্ছিল। থানায় পৌঁছে অবশ্য ভয়টা কেটে গেল। ওসি সাহেব চমৎকার ব্যবহার করলেন। এমনভাবে কথাবার্তা বলতে লাগলেন যেন বাঘের তার দীর্ঘদিনের চেনা মানুষ। চা সিগারেট খাওয়ালেন। ঘন্টা দুয়েক পর বললেন, আচ্ছা ভাই যান, কেনই বা তাকে এনেছিল, কেনই বা ছেড়ে দিয়েছিল, তা বাঘের জানতে পারেনি, জানার চেষ্টাও করেনি। ইয়াদ অবশ্য খুব ছোটাছুটি করেছে, নানান জায়গায় টেলিফোন করেছে। সেই সব টেলিফোনের একটি ভূমিকাও হয়তো আছে। থানায় সেকেন্ড অফিসার বাকেরকে নামিয়ে দিতে জিপ নিয়ে এলেন। লোকটির বয়স অল্প, বয়সের তুলনায় চেহারা বেশ কঠিন, কথা বলে খ্যাসখ্যাসে গলায়, কিন্তু লোকটিকে বাকেরের পছন্দ হয়েছিল। সে জিপে আসতে আসতে বলল, সবসময় মাস্তানরা কি করে জানেন? ক্ষমতায় যে দল থাকে তার সঙ্গে সঙ্গে থাকে, তাদের টিকে থাকার স্বার্থেই তারা তা করে। ক্ষমতাসীন দলের ওদের দরকার, ওদেরও সরকারি সাপোর্ট দরকার। মাঝখান থেকে আমরা বসে বসে কলা চষি। বাকের বলল, সরকারি দলের সাথে আমার কোনো সম্পর্ক নেই। সেকেন্ড অফিসার সেই কথার তেমন কোনো গুরুত্ব দিল না। বিরস মুখে সিগারেট টানতে লাগলো, সস্তা সিগারেট। গন্ধে মাথা ধরে গেল বাকেরের। পুলিশ অফিসারও যে সস্তা সিগারেট খায় তা বাকেরের জানা ছিল না। সে সিপাহীদের হাতেও 5-5-এর প্যাকেট দেখেছে। দ্বিতীয়বার পুলিশ হাঙ্গামা হলো মঈনুদ্দিন ব্যাপারী নামের এক লোকের জন্য। সে বাকের এবং ইয়াদের নামে কেস করে দিল। দোকানে ক্ষতি সাধন ও লুণ্ঠন। অভিযোগও গুরুতর। মঈনুদ্দিনের কোমরে জোর ছিল, তার এক খালাতো ভাই প্রতিমন্ত্রী। কাজেই পুলিশ এসে ধরে নিয়ে গেল বাকের এবং ইয়াদকে। সেবার 5 ঘন্টার মতো থাকতে হলো থানায়। এই 5 ঘন্টার মধ্যে কে বা কারা যেন মঈনুদ্দিন ব্যাপারীর দোকানে আগুন লাগিয়ে দিল। 5-6 লাখ টাকার জিনিস নিমিষে উধাও। দিনে দুপুরে 3টা বোমা ফাটল মঈনুদ্দিন সাহেবের বাড়ির সামনে। বাকের ছাড়া পেয়ে আসা মাত্র মঈনুদ্দিন সাহেব কাঁদো কাঁদো মুখে দেখা করতে এলেন। জড়িত গলায় বললেন, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, অন্যের পরামর্শে পড়ে এই ব্যাপার। এখন আপনি যদি জিনিসটা ক্ষমার চোখে না দেখেন তাহলে তো মুশকিল। আপনি আমার ছোট ভাইয়ের মতো, বড় ভাই যদি না বুঝে একটা কাজ করে। জিপে করে পুলিশের কাছে যাওয়াটাই একসময় একটি আনন্দের ব্যাপার ছিল। লোকজন তাকিয়ে তাকিয়ে দেখছে, নেতা নেতা একটা ভাব মনে হচ্ছে। কিন্তু আজ সেরকম মনে হচ্ছে না। বাকেরের মনে হলো এবারের ব্যাপারটা অন্যরকম। কারণ থানার ওসি এক পর্যায়ে তাকে বলল, এবার আপনার তেল কমাবো। একটা থানার ওসি তার সঙ্গে এভাবে কথা বলবে কেন? রহস্যটা কোথায়? এই লোকই তো আগে 2বার তাকে ভাই ভাই বলেছে, চা এবং গরম ডাল পুড়ে এনে খাইয়েছে, ফেরত পাঠিয়েছে পুলিশের জিপে। আজ সে 3 ঘন্টা যাবৎ কাঠের একটা বেঞ্চিতে বসে আছে। ওসির ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে সে তাকে চিনতেই পারছে না। একটা লোককে ধরে নিয়ে এসেছে, এ নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। ওসি সাহেব বিয়েবাড়ির এক লম্বা চওড়া গল্প ফেলেছেন। সবাই আগ্রহ করে গল্প শুনছে। সেতাবগঞ্জে বরযাত্রী যাবে ভুলে গিয়ে উঠেছে নবীগঞ্জে। সেখানেও এক মেয়ের বিয়ে। সাজানো বাড়ি দেখে সবাই গিয়ে বর নিয়ে উঠল। মাইকে গান টান বাজছে। কোণে পক্ষে ওদের মধ্যে কানাঘুষা হচ্ছে। সবাই মুখ চাওয়াচাই করছে। অচেনা বর, অচেনা লোকজন, দীর্ঘ গল্প, শেষই হতে চায় না। যারা শুনছে তারা হেসে গড়িয়ে পড়ছে। উৎসাহ পেয়ে ওসি সাহেব রসালো জায়গাগুলি দ্বিতীয়বার করে বলতে লাগলেন। বাকেরের মনে হলো এই গল্প শেষ হবা মাত্র দ্বিতীয় একটি গল্প শুরু হবে। সেই শুকনো মুখে বলল, 1 গ্লাস পানি খাবো। ওসি সাহেব বললেন, পানি খেলেই পেচ্ছাপ পেয়ে যাবে, চুপচাপ বসে থাকেন। ঠান্ডার দিনে এত কিসের পানি খাওয়া খাই। এতেই হাসির স্রোত বয়ে গেল। বাকেরের বিস্ময় সীমা রইল না। দুপুর 1টা পর্যন্ত বাকের একই জায়গায় বসে রইল। 1টার সময় ওসি সাহেব বললেন, ওকে হাজতে ঢুকিয়ে দিন। বাকের বলল, কি ব্যাপার আমাকে বলুন। ওসি সাহেব বললেন, সময় হলে সবই শুনবেন, সময় হয় নাই, এখনো বাকি আছে। এই কথাতেও একটি হাসির স্রোত বইল। এ থানার ওসি সাহেব যে একজন রসিক ব্যক্তি
সে পরিচয় বাকের এর আগে পায়নি। বিভিন্ন পরিবেশে মানুষের বিভিন্ন পরিচয় পাওয়া যায়। হাজতের ছোট্ট ঘরটায় 9 জন হাজতি, এর মধ্যে একজন অসুস্থ। সে বিকট শব্দে বমি করছে, বমির চাপে চোখ উল্টে আসছে। কেউ তা নিয়ে মাথা ঘামাচ্ছে না, সবার চোখের দৃষ্টিতে এক ধরনের উদাস ভাব। দরজার পাশে সেন্ট্রি পুলিশ দাঁড়িয়ে আছে, চোখে মুখে রাজ্যের নির্লিপ্ততা। বমি করার ব্যাপারটি সে দেখছে, কিন্তু সে দৃশ্য তার মনে কোনো ছাপ ফেলছে না। বাকের বলল, ভাই, এসব পরিষ্কার করার ব্যবস্থা করুন, লোকটাকে একটা ডাক্তার দেখান। পুলিশটি কোনো শব্দ করল না। বাকে দ্বিতীয়বার বলল, কি ব্যাপার ভাই, কিছু করুন। সন্ধ্যাবেলা জমাদার আসবে, তখন পরিষ্কার হবে। লোকটাকে 1 গ্লাস পানি এনে দিন। পুলিশটি বড় একটি টিনের মগে 1 মগ পানি এনে দিল। বাকের ধারণা ছিল সন্ধ্যার আগেই অনেকেই আসবে তার কাছে। তার ভাই হয়তো আসবে না, কিন্তু লোক পাঠাবে। সন্ধ্যা পর্যন্ত তাকে থাকতে হবে কষ্ট করে। ঘরে বমির কুৎসিত গন্ধ, সবাই নাকে রুমাল চাপা দিয়ে বসে আছে। টাক মাথার গোফওয়ালা একটি লোক বলল, বড় ভাই, আপনার কাছে সিগারেট আছে? বাকের বলল, না। টাকা তো আছে, সেন্ট্রিকে দেন, সিগারেট এনে দেবে। ওকে 5টা টাকা দিতে হবে, আমার কাছে দেন, ব্যবস্থা করে দিচ্ছি। বাকের একটা 20 টাকার নোট বের করে দিল। টাক মাথার লোকটি বলল, আরও 5টা টাকা দেন, তাহলে ভালো কম্বল পাবেন, নয় এমন কম্বল দিবে ঘুমাতে পারবেন না। বাকের কিছু বলল না। লোকটি বলল, হাজতে খাওয়া খাবেন না বাড়ি থেকে খানা কিনে আনবেন? টাকা দিলে এরা বাড়ি থেকে খাওয়া কিনে আনে, আমি আগে কিনেই আনতাম, এখন টাকা শেষ। আমার ছেলের টাকা নিয়ে আসার কথা, জোগাড় করতে পারছে না। আপনি কতদিন ধরে আছেন এখানে? 13 মাস। 13 মাস বলেন কি? এতদিন হাজতে রাখার কোনো নিয়ম নাই, কোর্টে নিতে হয়, জামিন দিতে হয়। জামিন না হলে জেলখানায় হাজত আছে। কিন্তু কিন্তু কি? না, কিছু না। করেছিলেন কি আপনি? 2টা খুন করেছি, টাকা খেয়ে করেছি। যাদের টাকা খেয়ে করেছি তারাই ধরিয়ে দিয়েছে। বড় ভাই, গোটা 10 টাকা ধার দিতে পারেন? আমার ছেলে টাকা নিয়ে এলেই পেয়ে যাবেন। আপনার নাম কি? আমার নাম কবির উদ্দিন, বাড়ি হচ্ছে গিয়ে মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ গিয়েছেন কখনো? না। ভালোই করেছেন না গিয়ে, যাওয়ার মতো জায়গা না, আমি নিজেই যাই না। বাকের মানিব্যাগ খুলে 10টি টাকা দিল। ব্যাগে আরও 30 টাকার মতো আছে, তার জন্য যথেষ্ট। সন্ধ্যার আগেই ব্যবস্থা হয়ে যাবে। সন্ধ্যার আগে কোনো ব্যবস্থা হলো না। কেউ এলো না বাকিরের কাছে। অসুস্থ লোকটি বিকট শব্দে বমি করতে লাগলো মাঝরাতে। বাকের ভেবেছিল এখানেই মরে পড়ে থাকবে, তা অবশ্য হলো না। ওসি সাহেব এসে তাকে হাসপাতালে পাঠালেন। হাজত ঘরে কোনো বাতি নেই, বাতির দরকারও নেই। বারান্দায় আলো এসে পড়ছে, এতেই দেখা যাচ্ছে। তবু ওসি সাহেব কি মনে করে যেন 5 ব্যাটারির টর্চ লাইট সবার মুখের ওপর কিছুক্ষণ করে ধরতে লাগলেন। বাকেরের মুখের ওপর তা অনেকক্ষণ ধরা রইল। এটা খুবই আশ্চর্যের ব্যাপার যে হাসান সাহেব বাকেরকে গ্রেফতার হওয়ার খবর পেলেন 1.5 দিন পর, তাও পত্রিকার মাধ্যমে। ছবি ছাপা হয়েছে পত্রিকায়, কোনো খবরে তিনি 2বার পড়েন না, এটিও পড়লেন না। যদিও তার মন বলতে লাগলো এই খবরটা আবার পড়া উচিত এবং কিছু একটা করা উচিত। তিনি অবশ্য পরপর 2 কাপ চা খাওয়া ছাড়া আর কিছুই করলেন না। 11টা বাজার আগেই বাসায় চলে এলেন। অফিসে তার কিছুই করা ছিল না। সেলিনা অসময়ে তাকে ফিরতে দেখে মোটেই অবাক হলেন না, যেন তিনি জানতেন হাসান সাহেব অসময়ে ফিরবেন এবং এজন্যই যে সেজে গুজে অপেক্ষা করছিলেন। সেলিনা বললেন, তুমি কি 8 ঘন্টার নোটিশে চিটাগাং যেতে পারবে? কেন? পারবে কিনা আগে বলো। না পারার তো কোনো কারণ দেখি না। তানিয়ার বিয়ে, এখন আবার বলে বসো না যে তুমি তানিয়াকে চেনো না। চেনো তো? হ্যাঁ চিনি, তোমার খালাতো বোন। না, হয়নি, আমার ফুফাতো বোন। হঠাৎ বিয়ে ঠিক হয়েছে, আমাকে টেলিফোনে বলল। আমি বলে দিয়েছি যেভাবেই হোক তোমাকে নিয়ে আমি কাল সকালে চিটাগাং উপস্থিত হব। হাসান সাহেব কিছু বললেন না। সেলিনা বললেন,
কথা বলছো না কেন? কি বলবো? যেতে পারবে কি না? বিয়েটা সেরে সেই রাতেই না হয় ফিরে আসবো। রাত 10টায় ট্রেন আছে। আমি টিকিট কাটতে পাঠিয়েছি। অনেক দিন ট্রেনে চড়া হয় না। তোমার ট্রেনে চড়তে ইচ্ছে করে না? করে। তুমি যে প্রায় একটা কবিতা বলতে, কামরা গাড়ি ভরা ঘুম, রজনী নিঝুম। হ্যাঁ, বলতাম। রাতের ট্রেনে জাস্ট আমরা দুজন। ইন্টারেস্টিং হবে না? আমার তো মনে হয় খুব ফান হবে। হবে হয়তো। আমি তোমার সুটকেস গুছিয়ে রেখেছি। কাজ তো তাহলে অনেক দূর এগিয়ে রেখেছ। হ্যাঁ, তা রেখেছি। ট্রেন ছাড়ল রাত 10টায়। হাসান সাহেবের বেশ ভালোই লাগছে। কামরায় গাড়ি ভরা ঘুম, রজনী নিঝুম কবিতাটি বারবার মাথায় ঘুরছে। দুজন মাত্র প্রাণী এ কামরায়, তাদের কেউ ঘুমোচ্ছে না। তবু এ কবিতার চরণটি মাথায় আটকে গেল কেন? সেলিনা কী সব যেন বলছে, কিছুই মাথায় ঢুকছে না, কিন্তু শুনতে ভালো লাগছে। সেলিনার গলার স্বর চমৎকার। এই, তুমি কথা বলছো না কেন? শুনছি। দুজনে কথা বললে কে শুনবে? বাকরের ব্যাপারটা নিয়ে কিছু করেছো? হাসান সাহেব বললেন, তুমি জানতে? জানবো না কেন? কবে জানলে? যেদিন ধরে নিয়ে গেল সেদিনই। তুমি অফিসে চলে গেলে, একটা ছেলে এসে আমাকে বলল। আমাকে তো কিছু বলনি। আমি জানলাম খবরের কাগজ পড়ে। সেলিনা চুপ করে রইলেন। হাসান সাহেব শান্ত স্বরে বললেন, আমাকে জানানো উচিত ছিল। আমার জানাতে ইচ্ছা করেনি। হাসান সাহেব আবার চুপ করে গেলেন। ট্রেন চলছে দ্রুত গতিতে। ঝিকঝিক শব্দ হচ্ছে। ছোটবেলায় এই শব্দের সঙ্গে কত রকম গান মিশে যেত, এখন যাচ্ছে না। শুধু রজনী নিঝুম কথাটা এসে মিশেছে। সেলিনা বললেন, ঘুমিয়ে পড়েছ? না। বাকেরকে নিয়ে চিন্তা করতে হবে না। ওর বন্ধু বান্ধবরা ওকে ছাড়িয়ে আনবে। আমি বাকেরকে নিয়ে ভাবছি না। কি ভাবছো তাহলে? নিজের কথা ভাবছি। কোর্টে বাকিরের জামিন হলো না। তার বিরুদ্ধে 448 এবং 19/F ধারায় দুটি অভিযোগ। এই দুটি অভিযোগই জামিনযোগ্য নয়। কোর্ট থেকে পুলিশ রিমান্ডের উদ্দেশ্য হচ্ছে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা, তার সহযোগী অপরাধীদের সম্পর্কে তথ্যাদি দেওয়া। কিন্তু কার্যক্ষেত্রে সেরকম কিছু হলো না। তাকে জিজ্ঞাসাবাদ করার ব্যাপারে পুলিশের কোনো রকম আগ্রহ দেখা গেল না। এর মধ্যে ইয়াদ এলো তাকে দেখতে। স্যুট টুট পরা ভদ্রলোক, চুলের স্টাইল বদলে ফেলেছে এবং কিছু একটা করেছে, তাকে চেনা যাচ্ছে না। সে চোখ কপালে তুলে বলল, অবস্থা কি? অবস্থা তো দেখতেই পাচ্ছিস। হেভি পিটন দিয়েছে মনে হয়, মুখ ফোলা। মারধর করেনি, মশার কামড়ে মুখ ফুলেছে। মশারি দেয় না? বাকির উত্তর দিল না। তার প্রচণ্ড ইচ্ছা করছে গারদের ফাঁক দিয়ে হাত বের করে প্রচণ্ড একটি চড় কষিয়ে দিতে। সে দাঁতে দাঁত চেপে মনে মনে বলল, হারামজাদা। আমি খবর পেয়েছি পরশু, বুঝলি? খবর শুনে আমার মাথার ঠান্ডা এসে পড়ল। বিনা মেঘে বজ্রাঘাত। আমি ভাবলাম ব্যাপারটা কি, কোনো ঝামেলায় জড়ালি। নে, সিগারেট নে। বাকি সিগারেট নিল। টাক মাথার কবির উদ্দিন বলল, স্যার, আমাকে একটা দিন, আমি বাকির সাহেবের খোঁজ খবর করছি। ইয়াদ সিগারেটের প্যাকেট বাকির দিকে এগিয়ে দিল। রাজা মহারাজাদের মতো ভঙ্গি করে বলল, রেখে দে তোর কাছে। আর শোন, কোনো রকম চিন্তা করবি না। আমি আমার শ্বশুর সাহেবকে বলেছি, সে কানেকশনওয়ালা আদমি। 2-3টা টেলিফোন করলেই দেখবি জামিন হয়ে গেছে। তোর ভাই কিছু করছে? জানি না, বোধহয় কিছু করছে না। শুনলাম তার চাকরি নিয়ে সমস্যা হচ্ছে। কি সমস্যা? তা জানি না। বাংলাদেশে কি সমস্যা শেষ আছে নাকি? হা। বাকের পেট কাঁপিয়ে হাসতে লাগলো। এর মধ্যে তার একটা নাদুস নুদুস ভুঁড়িও হয়েছে। দেখলেই হাত বুলাতে ইচ্ছে করে। বাকের, বল। আমার একটা নিউজ আছে। শ্রীলঙ্কা যাচ্ছি। তাই নাকি? হুম। আমার এক মামা শ্বশুর ম্যানেজ করে দিলেন ব্যবসার ব্যাপারে। ওখান থেকে নারকেল তেল আনবো। ভালো। আমার বউর সঙ্গে যেতে চাচ্ছে বুঝলি। দিনরাত ঘ্যান ঘ্যান করছে। নিয়ে যা,
মেয়ে ছেলে কোথাও সঙ্গে নিতে আছে? ওই যে কি যেন বলে, পথে নারী বিবর্জিতা। আমিও চেষ্টা করছি, কিন্তু লাভ হবে না। এঁটেল মাঠের মতো লেগে আছে। বাকে চুপ করে রইল। ইয়াদ তার সিগারেট শেষ করে উঠে থু করে একদলা থুথু ফেলল। চোখ মুখ কুচকে বলল, বড় গান্থা জায়গা, বমি এসে যাচ্ছে। তুই কোনো চিন্তা করিস না, 24 ঘন্টার মধ্যে ছুটিয়ে নিয়ে যাব। কাউকে কোনো খবর টবর দিতে হবে না। তুই যাচ্ছিস? হুম। কবিরউদ্দিন বলল, স্যার, আপনি বাকের সাহেবকে কিছু টাকা পয়সা দিয়ে যান। ওনার হাতে একটা পয়সা নাই। ইয়াদ আশ্চর্য হয়ে মানিব্যাগ বের করল। 2টি 100 টাকার নোট এবং কিছু খুচরা ছিল। 100 টাকার 2টি নোটই এগিয়ে দিল। বাকের টাকা নেবার ব্যাপারে কোনো আগ্রহ দেখালো না। হাত বাড়ালো কবিরউদ্দিন। মুখ ভর্তি হাসি দিয়ে বলল, যাবার আগে ওসি সাহেবকে একটু স্যার বলবেন, আমাদের দেখাশোনার জন্য। একটা এক্সট্রা কম্বল পেলে স্যার খুব ভালো হয়। 7 দিনে পুলিশ রিমান্ডের সময়সীমা শেষ, কিন্তু পুলিশ আরও 7 দিনের সময় চাইল। কোর্ট সময় মঞ্জুর করল। বাকের পুরনো হাজত ঘরে ফিরে এলো। কেউ তার সঙ্গে দেখা করতে এলো না। প্রথম 7 দিন পার করতে যতটা খারাপ লাগছিল, দ্বিতীয় 7 দিনে ততটা খারাপ লাগলো না। কারণ কবিরউদ্দিন কিভাবে যেন গাঁজার ব্যবস্থা করে ফেলেছে। গাঁজাটা বেশ ভালো জিনিস, টানার জন্য কলকে লাগে না। সিগারেটে তামাক ফেলে দিয়ে তার ভেতর গাঁজা ভরে চমৎকার টানা যায়, ভালোই লাগে। প্রথম খানিকক্ষণ মন খুব কমল হয়ে যায়, কাঁদতে ইচ্ছে করে খুব ভালো ভালো কাজ করতে, মানুষের দুঃখে কষ্ট দূর করে দিতে। সে কোমল ভাবটা দীর্ঘস্থায়ী হয় না। খানিকক্ষণের মধ্যেই জগৎ সংসার সম্পর্কে একটি বৈরাগ্য এসে পড়ে। এই বৈরাগ্যের ভাব সাধারণত দীর্ঘস্থায়ী হয়। সবচেয়ে বড় কথা, রাতের ঘুমটা ভালো হয়। এক ঘুমে রাত কাভার। ঢং ঢং করে এরা যে ঘণ্টা পিটে, সেই শব্দও কানে যায় না। অন্যান্য হাজতিদের সম্পর্কে প্রথম দিকে তার খানিকটা বিতৃষ্ণা ভাব ছিল, এখন সেটা নেই। সবার সঙ্গেই তার এখন ভালো সম্পর্ক। মতিলাল নামে একজন হাজতি ছাড়া পেয়ে চলে যাবার দিন বাকিরের বুক হুহু করতে লাগলো। আর মতিলাল হারামজাদাও এমন গরু, ছাড়া পেয়েছিস, বগল বাজাতে বাজাতে চলে যা, তা না, সবাইকে জড়িয়ে ধরে আকাশ পাতাল কান্না। এইভাবে কাঁদলে অনুতে চোখে পানি আসবেই। বাকিরের গলা ভার হয়ে গেল, চোখ ঝাপসা হয়ে গেল। বহু চেষ্টায় গলার স্বর কর্কশ করে সে বলল, কি এত দেরি করছেন? বাড়ি চলে যান। আর তো কাঁদছেন কেন? মেয়ে ছেলে নাকি? চোখ মুছলেন রে ভাই। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস কোথাও কেউ নেই। আজ ছিল এর 11তম পর্ব। আপনারা যা নতুন আমাদের চ্যানেলটি শুনছেন, এই গল্পটি শুনছেন, আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগছে। আপনার কাছে যদি ভালো লেগে থাকে, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আশেপাশের বন্ধুবান্ধব যারা আছে তাদের সবাইকে জানিয়ে দিবেন। পরবর্তী পর্ব শোনার জন্য আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।